শুভেচ্ছা সবাইকে। আমি সুস্মিতা। আজকে এসেছি জ্যোৎস্না ও জননীর গল্প চতুর্থ পর্ব নিয়ে। তাহলে শুরু করা যাক। কি চিঠি? কাল তো আপনি অফিসে আসেন নাই। গৌরাঙ্গবাবু আপনাকে খুব ব্যস্ত হয়ে খোঁজ করছিলেন। একটা চিঠি আমার কাছে দিয়ে গেলেন। খামের উপরে লেখা জরুরি। সাহেব বলল, চিঠিটা দিন। দেওয়ান সাহেব বললেন, দিচ্ছি। এত অস্থির হচ্ছেন কেন? দেশ কোন দিকে যাচ্ছে কিছু বুঝতে পারছেন? না, দেশের ইকোনমি টোটালি ধ্বংস হয়ে গেছে। কেউ কিছু বুঝতে পারছে না। শেষ ভরসা আমেরিকা। PL-480 গম যাবে, আমরাও যাব। সাহেব বলল, ও আচ্ছা। দেওয়ান সাহেব গলা নিচু করে বললেন, আমাদের অফিস যে বিক্রি হয়ে যাচ্ছে এটা জানেন? জানি না তো। আমাদের বি হ্যাপি স্যার, আপনাদের সবার চোখে আদর্শ মানব, তলে তলে সব বিক্রি করে দিচ্ছেন। ক্যাশ নিয়ে চলে যাবেন করাচি। ফ্যামিলি চলে গেছে, তিনি থেকে গেছেন। আগামী মাসে বেতন হবে না। বুড়ো আঙুলে সামান্য চিনি মাখিয়ে চুষতে হবে। যাদের ডায়াবেটিস আছে তারা চুষবে শুধু বুড়ো আঙুল। সাহেব বলল, আপনাকে কে বলেছে অফিস বিক্রি হয়ে যাচ্ছে? দেওয়ান সাহেব বললেন, এইসব গোপন কথা কি কেউ আগ বাড়িয়ে বলে? হাবে ভাবে বুঝেছি। তবে স্যারের ফ্যামিলি যে করাচি চলে গেছে এটা জানি। তাদের PI-এর টিকিট আমি কেটেছি। বাড়িতে কি স্যার একা থাকেন? একা থাকেন নাকি দোকা থাকেন আমি জানি না। তবে স্যারের ফ্যামিলি যে ফুরুত করে চলে গেছে এইটা জানি। বি হ্যাপি স্যারের নাম এখন হওয়া উচিত বি স্যাড স্যার। সাহেদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চিঠিটা দিন, চলে যাই। দেওয়ান সাহেব বললেন, কথা শুনতে ভালো লাগছে না? সত্য কথার প্রধান সমস্যা হলো সত্য কথা শুনতে ভালো লাগে না। যে বলে তাকেও ভালো লাগে না। মিথ্যা কথা শুনতে ভালো লাগে। যে বলে তাকেও বড় আপন মনে হয়। যা হোক, আমার সঙ্গে কথা বলতে না চাইলে নাই। এই নিন গৌরাঙ্গবাবুর চিঠি। গৌরাঙ্গের সঙ্গে শাহেদের খুব যে মাখামাখি পরিচয় তা না। গৌরাঙ্গ এবং শাহেদ একই দিনে এই অফিসে চাকরিতে জয়েন করেছিল। কাকতালীয়ভাবে দুজনের পরনেই ছিল ঘিয়া রঙের পাঞ্জাবি। গৌরাঙ্গ সেদিন অবাক হয়ে বলেছিল, শাহেদ ভাই, আমাদের কোইন্সিডেন্সটা দেখেছেন? পয়েন্টে পয়েন্টে মিলে যাচ্ছে। তার চেয়েও বড় মিল যেটা পাওয়া গেল, দুজনেরই প্রথম সন্তান কন্যা। একজনের নাম রুনি, একজনের রুনু। গৌরাঙ্গ এই মিল দেখে অফিসের শেষে ক্যান্টিনে চা খেতে খেতে বলল, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এর মধ্যে ঈশ্বরের একটা খেলা আছে। দেখবেন আমাদের জীবনে একজনের ঘটনার সঙ্গে আরেকজনের ঘটনা মিলে যাবে। আমি যেদিন অফিসে নীল শার্ট পরে আসবো দেখা যাবে আপনিও নীল শার্ট পরে এসেছেন। আমার পরিবারে যেদিন আনন্দের কোনো ঘটনা ঘটবে আপনার পরিবারেও ঘটবে। আমার ঠাকুরমা যেদিন মারা যাবে দেখা যাবে আপনার দাদিও সেদিন মারা যাবে। শাহেদ হেসে ফেলল। গৌরাঙ্গ বলল, হাসছেন কেন? শাহেদ বলল, কোনো কারণ ছাড়াই হাসছি। গৌরাঙ্গ আহত গলায় বলল, আমি সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলছি, আপনি হেসে দিলেন কেন? সরি। না, এরকম করবেন না, এতে আমি মনে কষ্ট পাই। কিছুদিনের মধ্যেই শাহেদ লক্ষ্য করল গৌরাঙ্গের স্বভাবই হলে তুচ্ছ সব কারণে মনে কষ্ট পাওয়া। যেমন একদিন গৌরাঙ্গ এসে শাহেদের টেবিলে বসতে বসতে বলল, আজ থেকে আমি আপনাকে তুই করে বলবো, আপনিও আমাকে তুই করে বলবেন। দিস ইজ ফাইনাল। শাহেদ অবাক হয়ে বলল, কেন? গৌরাঙ্গ আহত গলায় বলল, কারণ আমরা বন্ধু, এই জন্যে। আপনি কখনো শুনেছেন দুই ঘনিষ্ঠ বন্ধু একে অন্যকে আপনি করে বলছে? শাহেদ কিছু বলল না। গৌরাঙ্গ বলল, তুই রাজি না? শাহেদ বলল, 1 মাসও হয়নি আমাদের পরিচয়। এর মধ্যে হঠাৎ করে একদিন দুজন দুজনকে তুই বলছি, এটা চোখে লাগবে না? গৌরাঙ্গ বলল, কার চোখে লাগবে? শাহেদ বলল, সবার। গৌরাঙ্গ বলল, ঠিক আছে, আপনাকে তুই বলতে হবে না, আমিও বলবো না।
কথা দিচ্ছি প্রয়োজন ছাড়া আমি আপনার সঙ্গে কথাও বলবো না। গৌরাঙ্গ নিজের টেবিলে ফিরে গেল। কিছুক্ষণের মধ্যে দেখা গেল আরেক সহকর্মীর সঙ্গে কথা বলে সে জায়গা বদল করছে। আগের জায়গাটা ছিল শাহেদের মুখোমুখি, এখনেরটা দূরে। এই অবস্থায় 4-5 দিন কাটাবার পর গৌরাঙ্গ আবার আগের জায়গায় চলে এলো। বিকেলে অফিস শেষ করে জোর করে ক্যান্টিনে চা খাওয়াতে নিয়ে এলো শাহেদকে। হাস্যকর যেসব ছেলে মানুষই গৌরাঙ্গের মধ্যে আছে তার কিছু কিছু শাহেদের বেশ ভালো লাগে, আবার কিছু কিছু খুবই বিরক্তিকর। সবচেয়ে বিরক্তিকর হলো গৌরাঙ্গের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়া। যে রাতে নিমন্ত্রণ সেই রাতে অবধারিতভাবে গৌরাঙ্গ কিছু মদ্যপান করবে। 2 পেগ খাওয়ার পর বদ্ধ মাতাল। তখন কথাবার্তার ঠিক ঠিকানা নেই। এই হাসছে, এই কাঁদছে, এই পা ধরতে আসছে। খাওয়া দাওয়া শেষ করার পর বাড়িতে ফেরার নাম নেওয়া যাবে না। গৌরাঙ্গ কিছুতেই বাড়ি ফিরতে দেবে না, তাকে থাকতেই হবে। একটা পর্যায়ে আসে যখন গৌরাঙ্গের স্ত্রী নীলিমা এসে করুণ গলায় বলে, ভাই আপনি থেকে যান, আপনি চলে গেলে সে বড় যন্ত্রণা করবে, কাঁদবে, জিনিসপত্র ভাঙবে। শাহেদকে অতি অনাগ্রহের সঙ্গে রাতে থেকে যেতে হয়। গৌরাঙ্গের চিঠি হাতে নিয়ে শাহেদ বসে আছে। চিঠি খুলতে ভরসা পাচ্ছে না। সে নিশ্চিত চিঠিতে কোনো একটা নিমন্ত্রণের ব্যাপার আছে। গৌরাঙ্গ লিখেছে, প্রিয় মিতা, আমার জীবনে 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হইয়াছে, অতীব অতীব গুরুত্বপূর্ণ, যাহা পত্র মারফত বলা সম্ভব নহে। আমি অফিসে আসিয়া আপনাকে না পাইয়া হতাশ হইয়া বাসায় ফিরিয়া গেলাম। মিতা, পত্র পাওয়া মাত্র যেখানে যে অবস্থায় আছেন আমার বাড়িতে চলিয়া আসিবেন। যদি না আসেন, ঈশ্বরের দোহাই বাকি জীবন আমি আপনার সহিত কোনো বাক্য ব্যয় করিব না। আমি 3 দিনের আর্নড লিভ নিয়া বাড়িতে বসিয়াছি আপনার অপেক্ষায়। ইতি গৌরাঙ্গ। শাহেদ মনে মনে বলল, অসম্ভব টু দ্য পাওয়ার 10, যাওয়ার প্রশ্নই উঠে না। 4 দিন হয়েছে সে তার মেয়ের সঙ্গে কথা বলতে পারেনি। আজ পুরনো ঢাকায় গৌরাঙ্গের সঙ্গে দেখা করার অর্থ রাতে ফেরা যাবে না, মেয়ের সঙ্গে আরও একদিন কথা হবে না। অফিস ছুটি হয় 5টায়। 3টা বাজতেই দেখা গেল কর্মচারীরা উঠতে শুরু করেছে। বি হ্যাপি স্যার লাঞ্চের সময় চলে গেছেন ব্যবসা সংক্রান্ত কি একটা কাজে। চিটাং পোর্টে জাহাজে মাল খালাস বিষয়ক কাজ। তিনি চিটাং যাচ্ছেন, ফিরবেন 2 দিন পর। কর্মহীন অফিসে 5টা পর্যন্ত বসে থাকার অর্থ হয় না। শাহেদ 4টার দিকে উঠল। দেওয়ান সাহেব একা বসে আছেন। তিনি কখনো অফিস শেষ হবার আগে চেয়ার ছেড়ে উঠেন না। তিনি শাহেদকে বললেন, আরও কিছুক্ষণ থাকুন না, 2 ভাই একসঙ্গে বের হই। শাহেদ বলল, কাজ আছে। দেওয়ান সাহেব বললেন, বাঙালির এখন কাজ কি? বর্ষার ঘোতা ব্যাঙের মতো গলা ফুলিয়ে স্লোগান দেয়া, জয় বাংলা জয় বাংলা। এখন আমাদের কি স্লোগান হওয়া উচিত জানেন? আমাদের স্লোগান হওয়া উচিত নয় বাংলা নয় বাংলা, অর্থাৎ বাংলা না, অন্য কিছু। শুনেন শাহেদ সাহেব, এখনো সময় আছে। আমরা যদি বাঁচতে চাই আমাদের খোল নলচে সব বদলাতে হবে। পোশাক চেঞ্জ করতে হবে, লুঙ্গি শাড়ি চলবে না, ফুড হ্যাবিট বদলাতে হবে। নো ফিশ নো রাইস, বাংলা ভাষা বাতিল, কথা বলতে হবে অন্য ভাষায়। উর্দু, হিন্দি, পাঞ্জাবি চলতে পারে। বুঝতে পারছেন নাকি পারছেন না? আপনি আগে ভালো মতো বুঝে নিন। চা খাবেন নাকি? আসুন আপনাকে 1 কাপ বিদায়ী চা খাওয়াই। চা খাবো না। তাহলে আর আপনাকে আটকে রেখে কি হবে? চলে যান, নয় বাংলা। বাসায় ফেরার পথে শাহেদ মরণচাঁদের দোকান থেকে 1 সের রসগোল্লা কিনল। রসগোল্লা আসমানির পছন্দের মিষ্টি। রসগোল্লা খাওয়ার কায়দাটাও তার অন্যরকম। প্রথমে চিপে রস বের করে রসহীন রসগোল্লা খায়, পরে চুমুক দিয়ে খায় রসটা। সব বয়স্ক মানুষদের কর্মকাণ্ডেই কিছু ছেলে মানুষই থাকে। আসমানির রসগোল্লা খাওয়ার মধ্যে ছেলে মানুষিটা আছে।
তার একটা পছন্দের মিষ্টি নিয়ে বাসায় ফেরার অর্থই হচ্ছে আসমানিকে নিঃশব্দে বলা, আই অ্যাম সরি। বেচারি আজ সকালে কষ্ট করে খাবার গরম করে টেবিলে দিয়েছে, সে রাগ দেখিয়ে চলে এসেছে। এটা ঠিক হয়নি। ইত্তেফাক অফিসের সামনে মাঝে মধ্যে পাখিওয়ালা বসে, খাঁচায় বন্দি পাখি বিক্রি হয়। টিয়া, মুনিয়া, কালিম পাখি, ঘুঘু। রুনির জন্য একটা পাখি কিনে নিলে হুলস্থুল ঘটনা হবে। খাঁচা হাতে সারা বাড়িতে ছোটাছুটি করবে। পাখি কেনা নিতান্তই বাজে খরচ। এই পাখি কয়েকদিন পরেই ছেড়ে দিতে হবে। যে মেয়ের সঙ্গে 4 দিন কথা হচ্ছে না, সেই মেয়ের আনন্দের জন্য কয়েকটা সস্তার মুনিয়া পাখি কেনা যেতে পারে। শাহেদ রিক্সা নিয়ে পাখিওয়ালার খোঁজে ইত্তেফাক অফিসের সামনে গেল। সে 5টা মুনিয়া পাখি কিনল 1.5 টাকা দিয়ে। খাঁচাটা ফ্রি। এক হাতে মিষ্টি, অন্য হাতে পাখির খাঁচা নিয়ে শাহেদ বাসায় ফিরল বিকেল 5টায়। অমঙ্গল আশঙ্কার মতো তার মনে হচ্ছিল বাসায় ফিরে দেখবে কেউ নেই। দরজায় তালা ঝুলছে। তালার ফাঁকে গুজে রাখা নোট। চলে গেলাম। ভোরবেলা নাস্তা না খাওয়া এবং রাগ দেখানোর শাস্তি আসমানি দেবে না, তা হবে না। দরজায় তালা নেই। হঠাৎ শাহেদের মন আনন্দে পূর্ণ হলো। নিজের ছোট্ট বাসাটাকে মনে হচ্ছে রবীন্দ্রনাথের ধন নয়, মান নয় এতটুকু বাসা। তার কাছে মনে হলো শুধু বেঁচে থাকার জন্য হলেও দীর্ঘকাল বেঁচে থাকা যায়। আসমানি তাকে দেখে খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলল, এখন চা খাবে নাকি গোসল করে চা খাবে? অফিস থেকে ফিরে শাহেদ গরম পানি দিয়ে গোসল সেরে চা খায়। শাহেদ বলল, এখন 1 কাপ খাবো, গোসল সেরে আরেক কাপ খাবো। আসমানি বলল, আবার পাখি এনেছ? এইগুলাকে কে দেখবে? 2 দিন পর রুনির শখ মিটে যাবে, তারপর কি হবে? শাহেদ কিছু না বলে হাসল। হাসি দিয়ে জানান দেয়া, এখন আর আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। আসমানি বলল, চুলায় গরম পানি আছে, বালতিতে ঢেলে দিচ্ছি। শাহেদ বলল, আমি ঢেলে নেব। রুনি কোথায়? আসমানি বলল, ও বাসায় নেই, ওর মার বাসায় চলে গেছে। শাহেদ বলল, তার মানে? আসমানি বলল, মেয়ে তার নানির বাসায় গেছে, এর আবার মানে কি? তার ছোট মামা এসেছিল, সে তার ছোট মামার সঙ্গে চলে গেছে। শাহেদ বলল, ও আচ্ছা। সে কিছুতেই রাগ সামলাতে পারছে না। পরিষ্কার বুঝতে পারছে সকালে নাস্তা নিয়ে সে যে কাণ্ডটা করেছে, আসমানি তার শোধ তুলেছে, মেয়েকে নানির বাড়িতে পাঠিয়ে দিয়েছে। খুব কঠিন কিছু কথা আসমানিকে বলতে পারলে ভালো হতো, বলতে ইচ্ছা করছে না। আসমানি চা এনে সামনে রাখল। শাহেদ বলল, রুনিকে একা পাঠিয়ে দিলে কেন? তুমিও সঙ্গে যেতে। আসমানি বলল, আমিও যাব, আমি তোমার ফেরার জন্য অপেক্ষা করছিলাম, এই তো এখন যাব। তুমিও যাচ্ছ? হ্যাঁ। কেন জানতে পারি? তোমার সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করতে ইচ্ছা করছে না বলে চলে যাব। নিরিবিলি কয়েকটা দিন থাকব, বই পড়ব, গান শুনব, রিল্যাক্স করব। শাহেদ বলল, আচ্ছা ঠিক আছে। আসমানি বলল, বাথরুমে গরম পানি দিয়ে এসেছি, গোসল করতে চাইলে করো। গোসল সেরে এসে শাহেদ দেখে আসমানি বাসায় নেই, সত্যি সত্যি চলে গেছে। শাহেদ রাত 8টা পর্যন্ত বারান্দার চেয়ারে বসে থাকলো। তারপর ঠিক করলো গৌরাঙ্গের বাড়িতে যাবে, রাতটা সেখানেই কাটাবে। সে সঙ্গে করে আসমানির জন্য কেনা রসগোল্লার হাঁড়িটা নিয়ে নিল। আরেক হাতে নিল খাঁচার মুনিয়া পাখি। আসমানির উপর সে যতটা রেগেছে, মেয়ের উপর ঠিক ততটাই রেগেছে। তার কাছে মনে হচ্ছে রুনিকে পাখি উপহার দেবার কোনো মানে হয় না। পাখিগুলি সে দেবে গৌরাঙ্গের মেয়েকে। গৌরাঙ্গের বাড়ি পুরনো ঢাকার বংশাল রোডে। গলির ভেতর গলি, তার ভেতর গলি। শেষ গলিটা এতই সরু যে রিক্সা চলার কথা না, তারপরেও রিক্সা চলে। ফিতার মতো সরু গলির দুদিকেই নর্দমা।
নর্দমায় মরা বেড়াল, মুরগির নাড়িভুড়ি থাকবেই, ঠিকই গন্ধ আসবে। মনে হবে এখানে কেন এসেছি। এই রাস্তায় হাঁটার অভ্যাস না থাকলে নর্দমায় পা পড়বেই। গৌরাঙ্গ যে বাড়িতে থাকে সেটা 3 তলা। বাড়ির প্রথম তলায় সিমেন্ট রডের দোকান, দোতলায় থাকে গৌরাঙ্গ, 3 তলায় গৌরাঙ্গের শ্বশুর হরিভজন সাহা। সাহা সম্প্রদায়ের মানুষজন মিষ্টভাষী হয়ে থাকে। এই ভদ্রলোক সন্দেহ বাতিকগ্রস্ত। তিনি কারো সঙ্গেই সহজভাবে কথা বলেন না। ধুতি পরার চল এই দেশ থেকে উঠে গেছে। হরিভজন সাহা এখনো ধুতি পরেন। শ্বশুরের সঙ্গে গৌরাঙ্গর সম্পর্ক খুবই খারাপ, কথাবার্তা প্রায় বন্ধ। গৌরাঙ্গ স্ত্রীর অগোচরে শ্বশুরকে ডাকে চামচিকা বাবাজি। বাড়িটা গৌরাঙ্গের শ্বশুরের। প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ গৌরাঙ্গের তার শ্বশুরকে 50 টাকা দেওয়ার কথা। সে কিছুই দেয় না। শাহেদ গৌরাঙ্গের বাড়ি পৌঁছল রাত 9টায়। দরজা খুলে দিল নীলিমা। সে আনন্দিত গলায় বলল, আপনি তাহলে এসেছেন? আপনার বন্ধুর তো মাথা খারাপের মতো হয়ে গেছে। আপনি না এলে কি যে করতো কে জানে। সন্ধ্যা থেকে গ্লাস নিয়ে বসেছে। বুঝতেই পারছি আজ একটা কাণ্ড হবে। পটে আঁকা ছবি বলে যে কথাটি প্রচলিত আছে তা নীলিমার জন্য খুবই প্রযোজ্য। শাহেদের ধারণা সে তার সারা জীবনে এত রূপবতী কোনো তরুণীকে দেখেনি। ভবিষ্যতে দেখবে সে সম্ভাবনাও ক্ষীণ। প্রথমবার দেখে সে হকচকিয়ে গিয়েছিল। এরপরে অনেকবারই দেখা হয়েছে। শাহেদ প্রতিবারই হকচকিয়েছে। আজ নিশ্চয়ই কোনো উৎসব। নীলিমা সাজগোজ করেছে। খোপায় গন্ধরাজ ফুল গুজেছে। পরনের তাঁতের শাড়িটা দামি, নতুন শাড়ি, আজই পরেছে। শাড়ি থেকে নতুন নতুন গন্ধ আসছে। শাহেদের মনে হলো এই মেয়ের সাজ করার দরকার কি। ঘরের ভেতর থেকে গৌরাঙ্গ ভারী গলায় বলল, নীলু, শাহেদ এসেছে। মদ খেলে গৌরাঙ্গের গলা ভারী হয়ে যায়। নীলিমা কিছু বলার আগেই গৌরাঙ্গ দরজা খুলে বাইরে চলে এলো। স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তোমাকে তো বলেছি শাহেদ আসবে। বলেছি নাকি বলি নাই? বলেছ। গৌরাঙ্গ রাগী গলায় বলল, তাহলে কেন বললে সে আসবে না? নীলিমা বলল, রাত বেশি হয়ে গেছে বলে বলেছি। এত রাত করে উনি আসবেন ভাবিনি। অবশ্যই সে রাত করে আসবে। রাত 1টা বাজলেও সে আসবে। আমি তাকে আসতে বলেছি। সে আসবে না? আমার বন্ধু সম্পর্কে এটা তুমি কি ভাবলে? নীলিমা চাপা গলায় বলল, চিৎকার করছো কেন? তুমি আমার বন্ধু সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে আর আমি চিৎকার করব না? অবশ্যই চিৎকার করব। 3 তলায় তোমার বাবা থাকে বলে আমি কি ভয় পাই নাকি? চামচিকা বাবাজিকে গৌরাঙ্গ টুট 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 দিয়েও পুছে না। গৌরাঙ্গ অবলীলায় কুৎসিত কথাটা বলল। নীলিমা বিব্রত ভঙ্গিতে শাহেদের দিকে তাকালো। বেচারি খুবই লজ্জা পাচ্ছে। নীলিমা বলল, ভাই, আপনি আপনার বন্ধুকে সামলান। এই জিনিস সহ্য করতে পারে না, তারপরেও রোজ খাওয়া চাই। কি যে যন্ত্রণা। গৌরাঙ্গ হঠাৎ খুবই বিস্মিত হয়ে বলল, খাঁচাতে করে কি এনেছিস? পাখি? সামান্য মদ্যপান করার পরই সে শাহেদকে তুই করে বলে। শাহেদ বলল, হ্যাঁ। গৌরাঙ্গ বলল, তুই নীলিমাকে জিজ্ঞেস করে দেখ। আমি কিন্তু তাকে বলেছি শাহেদ আজ পাখি নিয়ে আসবে। সন্ধ্যার সময় হঠাৎ করে মনে হলো। প্রথমে আমি বললাম রুনুকে, তারপর বললাম তার মাকে। তোর তো বিশ্বাস হচ্ছে না। তুই রুনুকে প্রথম জিজ্ঞেস কর, তারপর রুনুর মাকে জিজ্ঞেস কর। তোর চোখ দেখেই মনে হচ্ছে তুই বিশ্বাস করছিস না। শাহেদ বলল, বিশ্বাস হবে না কেন? বিশ্বাস হচ্ছে। তারপরেও তুই জিজ্ঞেস কর। তোকে জিজ্ঞেস করতে হবে। নীলিমা বলল, ভাই, আপনি জিজ্ঞেস করে ঝামেলা মিটিয়ে ফেলুন তো। জিজ্ঞেস না করা পর্যন্ত সে একই কথা বলতে থাকবে। আপনি যে পাখি নিয়ে আসবেন এটা সে সত্যি বলেছে। আমার কথাটা বিশ্বাস করুন।
আপনি বিশ্বাস না করা পর্যন্ত সে হইচই করতেই থাকবে। গৌরাঙ্গ বলল, তোমার কি ধারণা আমি মাতাল হয়ে গেছি? নীলিমা বলল, হ্যাঁ। গৌরাঙ্গ আহত গলায় বলল, তুমি আমার বন্ধুর সামনে আমাকে মাতাল বললে? তুমি আজকের এই ভেরি স্পেশাল ডেতে? শাহেদ বলল, আজকের দিনটা কি, ম্যারেজ অ্যানিভার্সারি? নীলিমা বলল, এই সব কিছু না, ও শুধু শুধু হইচই করছে। গৌরাঙ্গ স্ত্রীর দিকে তাকিয়ে বলল, আমার বন্ধু আজ রাতে থাকবে, আগে তার ঘর ঠিক করো। তার রাতে একটু পরপর জল খাওয়ার অভ্যাস, জলের ব্যবস্থা রাখো, একটা জগ আর গ্লাস। নীলিমা বলল, উনি যদি থাকেন তাহলে কি দিতে হবে দিতে হবে না তা আমি জানি। গৌরাঙ্গ বলল, তুমি কিছুই জানো না, তুমি যা পারো তার নাম কটকট করে কথা বলা। তুমি কটকটি রানী, এর বেশি কিছু না। কটকটি, তুমি এখন আমার সামনে থাকবে না, তোমাকে দেখলেই আমার রাগ লাগছে। তুমি আমার বন্ধুর রাতে থাকার ব্যবস্থা করো। যে কারণে আজ শাহেদের নিমন্ত্রণ সেই কারণ জানা গেল। গৌরাঙ্গের শ্বশুর তাকে নগদ 18,000 টাকা দিয়েছেন। গৌরাঙ্গ নিচু গলায় বলল, চামচিকার ভীমরতি হয়েছে, সে ইন্ডিয়া চলে যাচ্ছে। বুড়ার মাথায় বুদ্ধির ছিটা ফোটা নাই, দেশ জয় বাংলা হয়ে যাচ্ছে। আমরা তখন আর সেকেন্ড ক্লাস সিটিজেন থাকবো না, আমাদের অবস্থা হবে নিজের দেশের মাটি দবদবাইয়া হাঁটিটাই। তুই এখন কেন চলে যাচ্ছিস? ইন্ডিয়া গিয়ে তুই করবি কি? তোর পাকা টুট 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 ছিড়বি? শাহেদ বলল, প্রথম সুসংবাদটা তো শুনলাম, দ্বিতীয়টা কি? গৌরাঙ্গ বলল, দ্বিতীয়টা ফালতু, ফালতুটাই শুনি। নীলু রেডিও অডিশনে পাশ করেছে, রবীন্দ্রসঙ্গীত, সি গ্রেড পেয়েছে। শাহেদ বিস্মিত হয়ে বলল, ভাবি গান জানেন? তা তো জানতাম না। গৌরাঙ্গ বিরক্ত ভঙ্গিতে বলল, রবীন্দ্রসঙ্গীত আবার গাইতে জানতে হয় নাকি? রবীন্দ্রসঙ্গীত গাইতে হলে হাঁপানি থাকতে হয়, আর নাকি সুরে গলা টানতে হয়। তোর বৌদির হাঁপানি আছে, আর নাকেও সে কথা বলতে পারে। শাহেদ বলল, ভাবির গান শুনবো না? গানের নামও মুখে আনবি না। তোর বৌদির হাঁপানির টান আমার অসহ্য লাগে। আমার সিক্স সেন্স কেমন প্রবল হয়েছে সেটা বল। কি সুন্দর অ্যাডভান্স বলে দিলাম, তুই পাখি নিয়ে আসবি। পয়েন্টে পয়েন্টে মিলেছে কি না বল। মিলেছে। আমি অ্যাডভান্স অনেক কিছু বলতে পারি। ওই চামচিকা ইন্ডিয়াতে পৌঁছেই খাবি খেয়ে মারা যাবে, এটাও তোকে অ্যাডভান্স বলে দিচ্ছি, মিলিয়ে নিস। গৌরাঙ্গ গ্লাসে লম্বা করে চুমুক দিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। শাহেদ রাতের খাওয়া খেলো একা। নীলিমা বলল, আপনাকে একা খেতে হচ্ছে, আমি খুবই লজ্জা পাচ্ছি। রুনুও বাসায় নেই, ও থাকলে আপনার সঙ্গে বসত। রুনু কোথায়? সে উপরের তলায় ওর দিদিমার কাছে। তার শরীরটা ভালো না, জ্বর এসেছে। আমি আপনার পাখির খাঁচা তাকে দিয়ে এসেছি, খুব খুশি। ও আচ্ছা ভাই, আপনাকে একটা কথা বলা দরকার। আপনি আজ পাখি নিয়ে আসবেন এরকম কোনো কথা রুনুর বাবা বলেনি। মদ বেশি খেয়ে ফেলেছে বলে যা মনে আসছে বলছে। ভাই, আপনাকে একটা অনুরোধ করব, আপনি কি রাখবেন? শাহেদ বলল, অবশ্যই রাখব। আপনার বন্ধু আপনাকে এতই পছন্দ করে যে সে আপনার কোনো কথা ফেলবে না। আপনি কি তাকে একটু বলবেন মদটা ছেড়ে দিতে? আমি নিশ্চিত আপনি একবার বললে সে আর এই জিনিস খাবে না। ভাবি, আমি বলবো। রাত 2টায় হইচইয়ের শব্দে শাহেদের ঘুম ভাঙল। হইচইয়ের কারণ গৌরাঙ্গের ঘুম ভেঙেছে। কিছুক্ষণের মধ্যে সে স্ত্রীর হাত ধরে শাহেদের ঘরে ঢুকল। গম্ভীর গলায় বলল, তুই গান শুনতে চেয়েছিলি, ওকে নিয়ে এসেছি। শাহেদ বলল, বেচারি সারা দিন খাটাখাটনি করেছে, এখন রাত 2টা, আরেকদিন এসে গান শুনব। গৌরাঙ্গ বলল, আরেকদিন কি, আজই গান হবে, আমি তবলা হারমোনিয়াম নিয়ে আসছি। শাহেদ বলল, তবলা কে বাজাবে? গৌরাঙ্গ বলল, আমি বাজাবো, আর কে বাজাবে? নীলিমা গান করছে। শাহেদ অবাক হয়ে কিন্নর কণ্ঠ শুনল। মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ অতি সুরেলা গলায় গান করছে। ওপারে মুখর হলো কেকা ওই, এপারে নীরব কেন কুহু ভাই।
পুলিশ ইন্সপেক্টর মোবারক হোসেন গত 2 বছরে সকাল হওয়া দেখেননি। তিনি ঘুমোতে যান রাত 1:30টার দিকে। তার ঘুমের সমস্যা আছে, শোয়া মাত্র ঘুম আসে না। এপাশ ওপাশ করতে করতে কোনো দিন রাত 3টাও বেজে যায়। যে রাত 3টায় ঘুমোতে যায় সে শুভে সাদেক দেখবে এরকম আশা করা অন্যায়। তবে আজ তিনি বাড়ির ছাদে উঠে সকাল হওয়া দেখলেন। সোভানবাগে তার একতলা পাকা বাড়ির ছাদটা সুন্দর। ছাদে উঠলে মনে হয় গ্রামে চলে এসেছেন। চারদিকে প্রচুর গাছপালা থাকায় উপর থেকে কেমন জঙ্গল জঙ্গল লাগে। গাছপালার মাথায় রাত কেটে সকাল হওয়ার দৃশ্য অপূর্ব, যে কেউ মোহিত হবে। মোবারক সাহেব এই দৃশ্য দেখলেন, মোহিত হলেন, এরকম বলা যায় না। কোনো কিছু দেখে মোহিত হওয়া তার চরিত্রের মধ্যে নেই। তার মন অসম্ভব খারাপ, শরীরও খারাপ, প্রচণ্ড মাথা ধরেছে। এই অবস্থায় প্রকৃতির শোভায় মন বসে না। তার স্ত্রীর সন্ধ্যা থেকে প্রসব ব্যথা শুরু হয়েছে। পানি ভেঙেছে রাত 1টার দিকে। তখন থেকেই খিচুনির মতো হচ্ছে। লক্ষণ ভালো না, তবে মোবারক হোসেন তার জন্য খুব চিন্তিতও বোধ করছেন না। মেয়ে ছেলের প্রাণ কই মাছের প্রাণের চেয়েও শক্ত। যাই যাই করবে কিন্তু যাবে না। ঘরে অভিজ্ঞ ধাই আছে। এর হাতেই তার আগের 3টি সন্তান হয়েছে, 3টাই মেয়ে। খুবই আফসোসের ব্যাপার। এবারেরটা ছেলে হবার সম্ভাবনা আছে। আজমির শরীফের সুতা এনে পরানো হয়েছে। শাহজালাল সাহেবের দরগায় তিনি নিজে গিয়ে সিন্নি চড়িয়ে এসেছেন। সময়ের অভাবে শাহপরানের মাজারে যেতে পারেননি। এটা একটা ভুল হয়েছে। শাহপরান শাহজালাল সাহেবের ভাগ্নে। মামা ভাগ্নে দুজনের কবর জিয়ারত না করলে মনের বাসনা পূর্ণ হয় না, এরকম কথা প্রচলিত আছে। এবার যে তার স্ত্রীর প্রসব ব্যথা জটিল আকার ধারণ করেছে, এটা একটা শুভ লক্ষণ। পুত্র সন্তান প্রসবে যন্ত্রণা বেশি হয়। জমিলার ব্যথার নমুনা দেখে আশা করা যাচ্ছে শুভ সংবাদ পাওয়া যাবে। তবে মানুষ সবসময় যা আশা করে তা হয় না, এটাই চিন্তার কথা। তার এখন খারাপ সময় যাচ্ছে। ছিলেন আইবিতে, সাদা পোশাক থেকে হঠাৎ বদলি করে দিল ইউনিফর্মে। তার খুশি হওয়ারই কথা। পায়জামা পাঞ্জাবি পরা পুলিশ ইন্সপেক্টর হলো ডাল বরাবর। তাদের দেখায় প্রাইভেট কলেজের বাংলার প্রফেসরের মতো। বাজারে গেলে মাছওয়ালাও ফিরে তাকায় না। পুলিশের চাকরির আসল মজা ইউনিফর্মে। দেখা মাত্র সবাই সমীহ করে তাকাবে। কিন্তু তার এমনই কপাল, খাকি পোশাকটা পরার পর থেকেই শুরু হলো যন্ত্রণা। পোশাকটা পরার পর থেকে বলতে গেলে রোজই হাঙ্গামা হুজ্জত হচ্ছে। বাঙালি অদ্ভুত এক জাতি। যাদের বিশ্বাস করে তাদের সব কথা বিশ্বাস করে। তারা যদি বলে চিলে কান নিয়ে গেছে, কান নিয়েছে কি নেয়নি যাচাই করে না। গালের পাশে হাত দিলেই বুঝবে কান এখনো আছে। জুলপির পাশে ঝুলছে। তারপরেও লাঠি সোটা নিয়ে দল বেঁধে ছুটতে থাকে চিলের পিছনে। আবার যাদের অবিশ্বাস করে তাদের কোনো সত্য কথাও বিশ্বাস করে না। তথ্যমন্ত্রী শাহাবুদ্দিন সাহেব বললেন, রবীন্দ্রসঙ্গীত ইসলাম এবং পাকিস্তানের ঐতিহ্যের পরিপন্থী বলে রেডিও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচারিত হবে না। এতেই লেগে গেল ধুমধুমা আর কাণ্ড। ধরো রে, মারো রে, জ্বালাও রে, পোড়াও রে। একটা লোক একটা কথা বলেছে তাতেই এই। রবীন্দ্রসঙ্গীত এমন কি রসগোল্লা? প্যানপ্যানানি ছাড়া আর কি? তথ্যমন্ত্রী তো ভুলও বলেননি। ইসলামী কোনো গান কি রবীন্দ্রনাথ লিখেছেন? তার কোনো গানে কি মা আমিনার কথা আছে? নজরুল তো অনেক হিন্দু গান লিখলেন, শ্যামা সঙ্গীত। রবীন্দ্রনাথ দু একটা ইসলামী গান তো লিখতেও পারতেন। যে গান লিখতে পারে সে হিন্দু গান মুসলমান গান সবই লিখতে পারে। লিখলেন না কেন? দাড়ি রাখার সময় তো 1 হাত লম্বা দাড়ি রেখে ফেললেন। কুর্তা যেটা পরেন সেটাও তো ইসলামী কুর্তা। তিনি যদি 2 একটা ইসলামী গান লিখতেন তাহলে এই সমস্যা হতো না।